জ্যোতির্বিদ্যা মানে বলতে যে গ্রহ নক্ষত্রের হেরফের। একদম আমার ভাগ্য বদলাতে পারে গ্রহ নক্ষত্র। তোমাকে হাওড়া যেতে হবে, তোমাকেই আমি তোমাকে হাওড়ার পথটা দেখিয়ে দেবো, এখান দিয়ে যাও দাদা, তাড়াতাড়ি শর্টে হবে। তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার এটাই কাজ। অনেক মানুষ বলে যে এই রাশির জাতক জাতিকাদের এই বছরটা এমন যাবে। দেখো, রাশি যদি একও হয় তার তো গণ আলাদা হচ্ছে, তার তো নারী আলাদা হচ্ছে, তার জুনি আলাদা হচ্ছে, লগ্ন আলাদা হচ্ছে, সবই হচ্ছে। তাহলে কি শুধু গণ দেখে প্রেডিকশন করে দেওয়া যায়? ফালতু কথা বলবে, একদম ফালতু কথা। তাহলে কোথাও গিয়ে কি এখন জ্যোতির্বিদ্যাটা কি ব্যবসা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে? একটা রাস্তায় যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, 2 মিনিটে বশীকরণ হয়ে যাচ্ছে, 3 মিনিটে ভালোবাসা। তুমি ভাবো এই জ্যোতিষ বিদ্যাটাকে নিয়েই তুমি কোথায় নিয়ে চলে গেছো। কিন্তু আমি জীবনে চানা পয়সা কাউকে চিট করিনি, কাউকে আমি ঠকাই কাজও করি না। টিভিতে একটা জ্যোতিষীর একটা অ্যাড দেখছি, হচ্ছে আমার কাছে আসতে গেলে হাতে কম করে 10 থেকে 15 গ্রাম সোনার টাকা রেখে আসতে হবে। আমার গুরু আর আমি কোনো নেগেটিভ কাজ করিনি আর করবো না সারা জীবনে। এই যে তন্ত্র বা জ্যোতিষী বা জ্যোতির্বিদ্যা, এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? দেখো, তন্ত্র একটা আলাদা সেগমেন্ট। তন্ত্র হলো ইনস্ট্যান্ট এনার্জি। জ্যোতিষবিদ্যা বা রেমেডি বলো, সেটা কিন্তু ব্যাংকে ফিক্সড ডিপোজিট যেরকম হয়, বছরে একবার ইন্টারেস্ট দেয়, এটা হলো সারা জীবনের জন্য। আমার পাত্র সবার কাছে থাকে, আমার ঘর, ঠিক আছে। রোজ সকালবেলা উঠে ছাদে উঠে চানটা করে সূর্যদেবকে জল দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো স্পিরিচুয়াল টক্সের আরও একটা নতুন এপিসোড। আজকের এপিসোডে আমরা খুব সোজা সাপটা কথা বলবো। আমরা কথা বলবো অ্যাস্ট্রোলজির আসল ভিত্তিটা কোথায়। আমরা কথা বলবো মানুষের বিশ্বাস নিয়ে ছেলে খেলা, নাকি আদতেই জ্যোতির্বিদ্যা সত্যি সত্যি সম্ভব। এই সমস্ত বিষয় নিয়ে খোলাখুলি আমরা আজকে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আমার সঙ্গে আজকে রয়েছেন শ্রী ধীমান শাস্ত্রী মহাশয়, এবং ওনাকে আমাদের পডকাস্টে সবার আগে স্বাগত জানাই। এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো, কে কোথা থেকে দেখছো, কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যারা আমার পুরনো মেম্বার, যারা আমার চ্যানেলের পুরনো সদস্য, তারা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও, তারা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারে যোগাযোগ করো, 6289858577 এই নাম্বারে। যারা আমাদের আজকের অতিথির সঙ্গে অর্থাৎ ধীমান শাস্ত্রীর সঙ্গে কথা বলতে চাও নিজের জীবনের বিভিন্ন প্রবলেম নিয়ে, তারা যোগাযোগ করো ডিসক্রিপশন বক্সে দেওয়া ওনার নাম্বারে। তাহলে চলে যাবো আজকে সরাসরি এপিসোডে। আজকে আমার সঙ্গে আমার স্টুডিওয়ে ধীমান শাস্ত্রী মহাশয়। নমস্কার। নমস্কার, জয় মা তারা। জয় মা তারা। কেমন আছো দাদা? এই চলে যাচ্ছে। ইমান বলো। প্রথমত বলো তো, স্টুডিওটা কেমন লাগছে? দারুণ, ছোটর মধ্যে ভালো সুন্দর দেখতে। একদম নতুন বানিয়েছি তো, ওই জন্য যারাই আসছে সবাইকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে, ভালো লাগছে। সব দিকে ঠিক আছে, একদম সুন্দর, ছোটর মধ্যে একদম খোলামেলা, সব সময় ঠিকঠাক একদম। আজকে আমি প্রথমেই তোমার কাছে যেটা আমি প্রশ্ন রাখবো সেটা হচ্ছে, আচ্ছা দেখো, এই সময় তো আমরা পডকাস্ট করছি, এত মানুষ পডকাস্টের চ্যানেল অনেক বেড়ে গেছে, এখন অনেকেই পডকাস্ট করছে নিজের মতন করে, সবাই ভালো কাজ করছে। এবং এই পডকাস্টের চক্করে আগে যেমন একটা বিশেষ চ্যানেল ছিল, সেই চ্যানেলের চক্করে অনেক শাস্তি উঠে এসেছিল, অনেক কামাখ্যা তিরুপতি বাবাজি উঠে এসেছিল। ঠিক সেরকম পডকাস্টের চক্করে দেখা যাচ্ছে যে অনেকে উঠে আসছে, অনেক মুখ ভাইরাল হচ্ছে, অনেক ফেস ভাইরাল হচ্ছে। তাহলে কোথাও গিয়ে কি এখন জ্যোতির্বিদ্যাটা কি ব্যবসা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে? দেখো, আমি একটা কথা বলি, সবার আগে একটা বুঝতে হবে, জ্যোতিষ বিদ্যাটাকে নিয়ে যেভাবে ব্যবসা চলছে বাজারে, তুমি দেখো জ্যোতিষ বিদ্যাকে নিয়ে কি না। এখন তুমি বলো, একটা রাস্তায় যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, 2 মিনিটে বশীকরণ হয়ে যাচ্ছে, 3 মিনিটে ভালোবাসা, 5 মিনিটে বিয়ের ডেট ঠিক হয়ে যাচ্ছে, 10 মিনিটে বাচ্চার নাম পর্যন্ত দিয়ে দিচ্ছে একটা বশীকরণের মাধ্যমে। তুমি ভাবো এই জ্যোতিষ বিদ্যাটাকে নিয়েই তুমি কোথায় নিয়ে চলে গেছো। একটা জ্যোতিষ বিদ্যাটা সায়েন্স, তোমার বিজ্ঞানের উপর আমি না, তুমি না, সবই সায়েন্স। সায়েন্সের ওপরে এখন, সায়েন্সের ওপরে না, এখন ব্যবসা হয়ে গেছে মানুষকে চিট কিভাবে করবে। জ্যোতিষ বিদ্যাটা এখন হয়ে গেছে টোটালটাই চিট। এখন সত্যি বলছি ইমান, তুমি বিশ্বাস করবে না, আমি তো তারাপীঠ প্রতি মাসে যাই, কামাখ্যা আমি বছরে 2 বার যাই। আমার নিজের খারাপ লাগে, আমি যখন বাই রোডে বাই কারে আমি যাই তারাপীঠ বা কামাখ্যা, হ্যাঁ, সব দেখবে বড় বড় অ্যাস্ট্রোলজাররা বোর্ড লাগিয়ে চলে, অ্যাস্ট্রোলজার অমুক শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট, ডবল গোল্ড মেডেলিস্ট, ট্রিপল গোল্ড মেডেলিস্ট। তুমি বলো, আমি বাই রোডে যাচ্ছি, হ্যাঁ, আমি কেন বোর্ড লাগিয়ে যাব? আমি নেতা, মন্ত্রী, আমলা, না সরকারি কর্মচারী, না পুলিশ, আমি বোর্ড লাগিয়ে যাবো? হ্যাঁ, কেন? আমি আমার প্রফেশনে যাচ্ছি, আমার লক্ষ্যই যাচ্ছি, আমার গন্তব্য জায়গায় যাচ্ছি, আমাকে বোর্ড লাগিয়ে রাস্তায় অ্যাড করতে হবে কেন? ঠিক, হ্যাঁ, আর 6টা 7টা করে তার সিকিউরিটি, বাউন্সার, কেন?
সেলিব্রিটি কোথায়? তুমি গিয়ে তো যেই শ্মশানে মাটিতে তুমি কাজ করাবে বা আমি কাজ করবো, সেই শ্মশানে মাটিতে বসে সেও কাজ করাচ্ছে। তার কেন বাউন্সার লাগছে, তার কেন এত সিকিউরিটি লাগছে? লোকের মার খাওয়ার ভয় আছে নাকি? 200%, 100% না, 200% মার খাওয়ার ভয় আছে। মানুষকে তুমি কিভাবে চিট করে, আমার নিজে খারাপ লাগছে আজকে তোমার চ্যানেলে এসে বলতে। আমার নিজে খারাপ লাগছে, কারণ আমি এই প্রফেশন থেকে বিলংস করি। রাস্তায় এখন নিজে বলতে ভয় লাগে অ্যাস্ট্রোলজার, কিন্তু আমি জীবনে চানা পয়সা কাউকে চিট করিনি, কাউকে আমি ঠকাই কাজও করি না। কেন বলছি? এই যে তুমি মানুষ ভাবো, একটা মানুষ, আমি এমন এমন লোক দেখেছি ইমান বিশ্বাস করবে না, নিজের সোনার বালা বন্ধক দিয়ে কাজ করিয়েছে। সোনার বালা বন্ধক দিয়ে কাজ করিয়েছে, কাজ করে নেওয়ার পরে ওই দিন অবধি ফোন তুলেছে, তার পরের দিন থেকে ফোন তোলে না। এরকম আমার কাছে হিস্ট্রি আছে। তুমি বললে আমি তোমাকে স্ক্রিনশট দেখাতে পারি, অন ক্যামেরা তোমায় আমি রেকর্ডে বলছি। সোনার বালা বন্ধক দিয়ে সে তন্তক্রিয়া কাজ করেছে, কোনো কন্তক্রিয়া করেছে সেটাতে আমি ঢুকছি না। তার টাকাটা তো মানে যেই টাকাটা দিয়েছে সেই টাকাটা তো কাজটা করে দেওয়া উচিত ছিল। একদম অবশ্যই। হ্যাঁ, সেই কাজটা কি পর্যন্ত কিছু করেনি, সেই অবধি ফোন তুলেছে, সেই দিন কাজের দিন অবধি। তার পরের দিন থেকে তার ফোনও তোলে না, কিছুই করে না। সে আমাকে নিজে দেখাচ্ছে, ব্লক লিস্টে ফেলে দিয়েছে। আর এখন নতুন শিখেছে মানুষ, পেট চালান করে দেবো, এই মানুষকে ভয় দেখায় পেট ঢুকিয়ে দেবো ঘরের মধ্যে। তুমি বিশ্বাস করো না, এখন অনলাইন মাধ্যম হয়ে যেতে টাকা 10 মিনিট 2 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেয় মানুষ। হ্যাঁ, বলছে 10,000 টাকা এক্ষুনি পাঠান, তাহলে আপনার ভালোবাসার লোকের গায়ে পেট ঢুকিয়ে দেবো, পেট চালান করে দেবো। এটা কি মজা? খেলা হয়ে গেছে বশীকরণ। এখন তো ট্রেনে গেলেই বশীকরণ হয়ে যাচ্ছে। বশীকরণ তো সবার ক্ষেত্রে সবসময় সম্ভব নয়, 100 বারই নয়। বশীকরণ যদি আমার ট্রানজিটে না থাকে, চার্টে যদি না থাকে, আমি তো কি করে করবো বশীকরণটা? আচ্ছা, এই তালাটার জন্য সব চাবি কি এক না? সেটাই তো। হ্যাঁ, তোমাকে তো বুঝতে হবে। হ্যাঁ, সব তালার জন্য সব গন্তব্য চাবি আছে। হ্যাঁ, হ্যাঁ, তো তোমার সঙ্গে আছে, আমি তোমার সঙ্গে আজ কথা বললাম, তোমার সঙ্গে ভালোবাসা হলো, তোমার সঙ্গে গিয়ে বিয়ে হবে, এটা কোনো মানে আছে? একদমই তাই। এটা হয় একসঙ্গে শেষ অবধি নাও যাওয়া থাকতে পারে, হতেই পারে না। তোমার দেখতে হবে যেখানে চার জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। একদম, এটা তো বলাই আছে। একদম এর বাইরে কিছু নেই। হ্যাঁ, এই যে বশীকরণ বলে মানুষকে ঠকায়, সেই কাজটাও জানে না বশীকরণ কিভাবে কাজ হয়, বা তন্ত্র যে কোনো কাজই যারা হয়, যারা অরিজিনাল কাজ করে, তারা দেখবে তাদের কিন্তু খুব একটা ফোরফ্রন্টে আসে না। পডকাস্ট কিছুতেই আসে না। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি বলো তো, তাহলে আমি করছি কেন? হ্যাঁ, এবার আমি বলছি কেন আমি পডকাস্টে আসছি, কেন আমি এই লাইনে বহু দিনে আছি। হ্যাঁ, কেন আমাকে তুমি খুব একটা পডকাস্টটা দেখতে পারো না। এখনই তুমি আমাকে টানা দেখছো। আমার এইটা তুমি বিশ্বাস করবে না, এই যে আমি পডকাস্ট করছি, আমাকে এক ক্লায়েন্ট, তুমি বিশ্বাস করবে না, হোয়াটসঅ্যাপ তোমার চেক করো, হোয়াটসঅ্যাপ ক্লায়েন্ট বলছে আপনারা গিয়ে দাদা বলুন মানুষ আমরা কিভাবে ঠকেছি, কিভাবে ঠকেছি আমরা, সেইগুলো গিয়ে বলুন। আমি তোমাকে জাস্ট একটা সোনার বালার কেস বললাম, এরকম কত কেস আছে, আমি তোমাকে বিশ্বাস করবো না। তাকে বলেছে 4.5 লাখ টাকা দেবেন, আপনার বিয়ের ডেট ঠিক করে দেবো। সেই ছেলেটা 45 বছর বয়স, 45 ইয়ার্স, 4.5 লাখ টাকা নিয়েছে সে, কলকাতার নাম করা অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, মানে 2 বারে কাজ করিয়েছে, একবার পূর্ণিমায় কাজ করিয়েছে, একবার অমাবস্যায় কাজ করিয়েছে। কাজ করানোর পরে 4.5 লাখ টাকা তাকে বিল করেছে, সেই 4.5 লাখ টাকা দিয়েছে। ছেলেটা এখনো সেইভাবেই, যেই 4.5 লাখ টাকা দেওয়ার আগে পর্যন্ত সে আনমাইন্ডেড ছিল, আজকের ডেটও সেই আনমাইন্ডেড আইবুড়োই আছে। মানুষ তো যাবে কেন জ্যোতিষীদের কাছে? যাবে কেন? এই মানুষ এই বিশ্বাসে বলায় বস্তু তর্ক বহু দূর। আজ তুমি আমাকে বললে দাদা তোমার কাজটা আমার কাজটা করে দাও, আমি তোমার কাজটা করে দিলাম, তার মানে তোমার একটা ফেথ এলো আমার প্রতি, জ্যোতিষীদের লাইনের উপরে ফেথ এলো। হ্যাঁ, এই পরেই মানুষ চিটিংবাজি শুরু করে দিচ্ছে। মানুষ এখন দেখছে পয়সা। দেখো, জ্যোতিষী মানেই ব্যবসা, তোমাকে ভাবতে হবে এটা বিজনেস। তোমার বিজনেসটাকে কিভাবে করবো? আমি বিজনেসটাকে মানুষকে ঠকি তো বিজনেস করবো না। তুমি আজ তোমাকে আমি সার্ভিস দিলে, তুমি অটোমেটিক্যালি তুমি আমাকে রেফারেন্স দেবে। তোমার ফ্যামিলি দিতে পারো, তোমার ফ্রেন্ড দিতে পারো, তোমার আত্মীয়দের দিতে পারো, অটোমেটিক্যালি দেবে। হ্যাঁ, এইটাই তো মানুষকে কি করছে, একবারই ঠকে দিয়ে করে দিচ্ছে। আজকে তার জন্য দেখো এত জ্যোতিষী তো রাস্তায় জ্যোতিষী, রাস্তায় ট্রেনে গেলে বাসে গেলে শুধু জ্যোতিষী দিয়ে হচ্ছে। তুমি বলো এত জ্যোতিষী আসছে কোথায়? কারোর কাজের ফল আসছে? তুমি তো এতদিন পডকাস্ট করছো, হ্যাঁ, তুমি তো করো, নিশ্চয়ই তোমার কাছে কোনো ক্লায়েন্ট ফোন করে বলে নেগেটিভ কিছু? বলে তো কেন বলবে?
আজ দেখো তোমার পডকাস্ট থেকে আমার দুটো ক্লায়েন্ট এলো। মানে আমার কাছে বলে, মানে দু একজন না, আমার কাছে তো আমার যেহেতু আমার নাম্বার আমি প্রোভাইড করে দিই, হ্যাঁ। আমার কাছে প্রচুর কল আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এত সমস্যা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ধরো বড় বড় নাম করা লোক, তাদের কাছে গিয়ে বলতো ঠকে গেছে, এরকম কথাবার্তা আমাকে শুনতে হয় যে কাজ হচ্ছে না, এই হয়নি সেই হয়নি। দেখো মানুষের ক্ষেত্রে আমি তোমাকে বলি, আমি মানুষের ক্ষেত্রে আমি বুঝেছি, মানুষ অনেক সময় অনাধিকার ভাবেও বলতে পারো জ্যোতির্বিদ্যার সহায়তা নিতে চায়। 100 বার। এবার ধরো আমি এখানে বলি, ধরো একটা মামলা চলছে, একদম তোমার একটা মামলা তো টাইম আছে, ধরো তোমার ডিভোর্স চলছে কারোর সাথে, তোমার ডিভোর্সটা 1 বছর হচ্ছে না, তোমার এই বছর হচ্ছে না, মানে আইন মতো চললে তোমার পরের বছর এমনি হয়ে যাবে, একদম, বা তার পরের বছর এমনি হয়ে যাবে। কিন্তু এই তাড়াতাড়ি পাওয়ার লোভ মানুষের, মানুষ কত ঠকছে কিন্তু মানুষের নিজের জন্য, মানুষের লোভের জন্য। যদি সে কি দেখছে যে না এই মালটাকে তাহলে মুরগি করা যাবে, এর তার এইগুলো উইক পয়েন্ট আছে, সেগুলোতে খেলছে। মানুষের নিজেরও দোষ আছে, আমি তো বলবো এখানে তালি বাজে না দাদা। 100 বার। এবার আমি তোমাকে বলি, তোমার এবার বুঝতে হবে। দেখো ডাক্তারের কাছে কখন যায় পেশেন্ট? শরীর খারাপ হলে। শরীর খারাপ হলে যায়। হ্যাঁ, এবার তার একটা শরীর খারাপ হয়েছে, ধরতে হবে আমি তোমার ক্ষেত্রে আমি উত্তরটা দিচ্ছি। তুমি ধরো তোমার ক্লায়েন্ট বা তুমি অ্যাডভোকেট, তোমার কাছে ডাইভোর্স কেসের জন্য এসেছে। হ্যাঁ, সে হয়তো নেক্সট বিয়ে করবে, বা প্রেমিক আছে বা প্রেমিকা আছে। হ্যাঁ, সে চাইছে, এবার অ্যাস্ট্রোলজারের কাছে বা তান্ত্রিকদের কাছে কি গাইডেন্স দিতে আসে? বিচ্ছেদটা তাড়াতাড়ি হয়ে যায়, ডাইভোর্সটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। একদম। হ্যাঁ, এইবার আমি তুমি বলছি, আমি আপনাকে আমাদের মতন লোকেরাই বলছে 6 দিনে করিয়ে দেবো ডাইভোর্স। আপনি শুধু এই কবজটা হাতে নিয়ে রাখবেন, আর বাঁহাতে একটা জিনিস দেবো, ওটা দিয়ে জাজ সাহেবের মুখে ছুড়ে দেবেন, এটা হয়ে যাবে? এটা হয়? সার্কাস। হ্যাঁ হয়, তুমি বলো না। কোনোদিনই সম্ভব না। আমি বাঁহাতে বুকে কবজ পরে থাকবো, আর বাঁহাত দিয়ে একটু জাজ সাহেবের মুখে ছুড়ে দেবো? দেখি খেলা, সবার আগে জেলে পাঠাবে। এটা খেলা 6 দিনে ডাইভোর্স হয়ে যাবে বলছে? কোনো তো সম্ভব নাকি? এটা হয়, এটা পেপারে আছে তো। আমি কোনটা হতে পারে ডাইভোর্সটা আটকানো স্মুথলি কাজটা হয়। হ্যাঁ, স্মুথলি কাজটা হয়, সেটা আমরা করে দিতে পারি। আমরা কোনদিন 6 দিনে ডাইভোর্স করবো কি? কোর্টের অর্ডার বেরোবে তো, তাই সবই নিয়মের বাইরে কিছু নয়, সবই তো নিয়ম। রিকনসিলিয়েশন হলো না, ডেট পড়লো না, ডিভোর্স হলো 6 দিন। দেখো আজ আমি ধরো আমি বিয়ে করবো, ঠিক আছে, আমার ফার্স্ট ম্যারেজ হয়েছে, আমি সেকেন্ড ম্যারেজ করবো। তার মধ্যে আমি সেকেন্ড ম্যারেজ যখন করবো, তার জন্য ডাইভোর্সটা করছি, মানে আমার সেকেন্ড লাইন কেউ আছে, সেখানে এবার তোমাকে ভাবতে হবে, আমি তোমার কাছেই গেলাম, এবার তুমি আমারটা একটু তাড়াতাড়ি করে দাও না, তুমি হাত পা থেকে বলে আমি করে দেবো, এবার আমি যোগ্য করে দেবো, একদম 6 থেকে 7 দিনের মধ্যে আপনার ডাইভোর্সের ডেট বেরিয়ে, এটা সম্ভব না? 1 বছর জায়গায় 9 মাস হতে পারে, 10 মাস হতে পারে, সেটা 6 দিনই হতে পারে। এইভাবেই মানুষ ঠকছে। আর মানুষ দেখো, আজ আমি মানুষের ক্লায়েন্টের আমি কোনো দোষ দেবো না, ক্লায়েন্ট যাচ্ছে তোমার কাছে ফিস দিয়ে, তুমি মানুষকে ঠকাচ্ছ। তুমি সেই দিনই বলো আপনি এসছেন, আমরা দেখে দিলাম এতদিনের মধ্যে ডাইভোর্স হবে। হ্যাঁ, আপনার 6 দিনে ডাইভোর্স হবে না, 7 দিনে ডাইভোর্স হবে না, সবাই চায়। সব প্রফেশনেই করে, যেমন আমি তোমাকে বলি আমাদের প্রফেশনে, মানে আইনের পেশায় বলছি, একটা পক্সো কেস, হ্যাঁ পক্সো সবাই জানো, তুমি জানো, সেখানে বেল হওয়া খুব একটা সহজ ব্যাপার না। বেল হতে একটা টাইম লাগে, একটা এভিডেন্স হবে বা একটা উইটনেস হবে, তারপরে বেলটা হয়। উকিলটা চার্জশিট হয়নি বলে তাকে বলছে বেল করে দেবো, কি করে করাবি? ওইভাবে মানুষকে দেখো, তার কাছে দেখো সব লাইন এরকম ভন্ডামিতে সব লাইন দেখো, তার জন্য বড় টাকা চার্জও করে বসে আছে। হ্যাঁ, লাখ টাকা বলে দেয়। হ্যাঁ, তুমি সেটাই বলছি, কারণ চার্জ করেছে, এই তো মানুষ ঠকছে। ঠকার পরে যখন এই করবে, বদনাম করবে, যখন বদনামটা করবে তখন গায়েটা লাগবে মানুষের। আরে গায়ে লাগার আগে আমি কাজটা করি। কেউ এখন সৎ পথে ব্যবসা করতে চায় না, সৎ পথে বিজনেস। দেখো এটা তো ব্যবসা, এটা তো ব্যবসা ছাড়া আবার কিছু না। তাহলে ক্লায়েন্ট তো বসে আছে পয়সা দেওয়ার জন্য, তুমি ক্লায়েন্টকে শুধু সার্ভিসটা দাও। দেখো জ্যোতির্বিদ্যা মানে বলতে যে গ্রহ নক্ষত্রের হেরফের, একদম তাই তো। গ্রহ নক্ষত্র ক্যালকুলেশন ইজ কাইন্ড অফ ম্যাথামেটিক সলিউশন। সেটা তুমি যে কোনো পদ্ধতি ধরো, বৈদিক ধরো, বা আরো যেসব পদ্ধতি, ফিগুরান্দি নাড়ি আছে, অনেক কিছু রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে সবকিছু কি গ্রহ নক্ষত্রের খেলা? আমার ভাগ্য বদলাতে পারে গ্রহ নক্ষত্র? না। এবার আমি তোমার কথাতে আসি, এটা ভালো কোশ্চেন বলছো। ভাগ্যর বদলানোর টাইম আছে, যেরকম মৃত্যুরও টাইম আছে, জন্মানোর টাইম আছে, ভাগ্যরও বদলানোর প্রতিটা সময়ের সবার সময় বাধা আছে। এবার তুমি বলো, তাহলে আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাবো কেন, তান্ত্রিকের কাছে যাবো কেন, পয়সা খরচা করবো কেন আমি? হ্যাঁ, বা তান্ত্রিক তোমাকে গাইডলাইন্সটা দিয়ে দেবে। হ্যাঁ, তোমাকে হাওড়া যেতে হবে তোমাকেই,
আমি তোমাকে হাওড়ার পথটা দেখিয়ে দেবো, এখান দিয়ে যাও দাদা, তাড়াতাড়ি শর্টে হবে। তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারের এটাই কাজ। মানুষ সেটাকে নিয়ে এখন করে দিচ্ছে এমন যে কি ভাগ্য বদলি লোবো। তুমি বলো তোমার ভাগ্যে দেখো 2026 সালে বা 27 সালে তোমার বিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি বললাম তোমাকে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বিয়ে দিয়ে দেবো, কিছু না কিছু ভাবে তোমার বিয়েটা ক্যান্সেল হবে, কিচ্ছু হবে না। তোমার টাইম আছে 2027-এ, তাতে 27-এই বিয়ে হবে। আমি তোমায় কি বলতে পারি, 27-এ আগে তোমার 27-এর সময় বিয়ে আছে, এই সময় বিয়ে করো, এইগুলো আমি তোমায় গাইডেন্স করতে পারবি। হ্যাঁ, আমি তোমাকে কখনোই বলবো না 26-এ বিয়ে দেবো, কিভাবে দেবো যদি যোগ না থাকে? যোগ নেই, তোমার কাছে মেয়ে রেডি নেই, কিন্তু বিয়ে করো কাউকে তো বিয়ে করবে, সেই রেডি নেই। আর যখন তোমার টাইম চলে যাবে ঠিক রেডি হয়ে যাবে, দেখবে হঠাৎ করে চলে আসে। হ্যাঁ, যেমন কাক ভাত ফেললে কাকের অভাব হয় না, ঠিক সেরকমই চলে আসবে। এটা মানুষ, আমাদের মতন মানুষ চারিদিকে ভর্তি হয়ে গেছে। আর অসাধু বিজনেসম্যান, এটা কোন বিজনেসম্যানই বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, কেন যেভাবে তুমি একটা শ্মশানে যায় একটা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক, তুমি দেখলে ভাববে না কোনো কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর যাচ্ছে। 6টা বাউন্সার, সামনে 3টে বাউন্সার, পেছনে 3টে বাউন্সার, ব্লগার, ক্যামেরাম্যান। তুমি লেটেস্ট বলছি, আমি লাস্ট মাসের অমাবস্যায় আমি কাজ করাচ্ছি, তো আমারই কলকাতা থেকে এক মেকআপ আর্টিস্ট গেছে, আমাকে বলছে দাদা তুমি কি করছো? মহিলা মেকআপ আর্টিস্ট। এই বললাম কি রে, কেন কি করছিস তুই শ্মশানে? বলছে স্যার দাদা ওই স্যারের আমি তো মেকআপ করি। কোন স্যার রে? বলছে ওই স্যার অ্যাস্ট্রোলজারের আমি মেকআপ করি। তুমি ভাবো একটা তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার সে কাজ করাচ্ছে, তার কিভাবে একটা মেকআপ আর্টিস্ট লাগে। এই যে দেখাচ্ছে মানুষকে আমি মেকআপ আর্টিস্ট দিয়ে, এবার আমি জানি ওই মেকআপ আর্টিস্টটা কলকাতার বলে, সে আমাকে বললো দাদা আমি ওই স্যারের সঙ্গে এসে আমি স্যারের মেকআপ আর্টিস্ট। সাকে 2.5 ঘন্টা ধরে মেকআপ করছে সে তো মানুষকে কেটেই করছে। কারণ দেখো তারাপীঠটাও তখন ভণ্ড হয়ে গেছে। ভণ্ড তো পুরোটাই 90 থেকে 95%। ঘটনা বলি তোমাকে, আমি লাস্ট তারাপীঠ গেছি 2-3 মাস আগে, যখন আমার এই চ্যানেলটাই আমি তখন শুরু করেছি। তখন শুরুতে আমি ভাবিনি যে পডকাস্ট করবো বা কিছু, তখন আমার চ্যানেলটা গ্রো করেছে বিভিন্ন স্পিরিচুয়াল কথাবার্তা আমি নিজে বলে দেবদেবী সংক্রান্ত ইতিহাস বলে। এবার আমি ট্যুর করি 5টা সতীপীঠে। আমি তারাপীঠ গেছি, প্রথম দিন গিয়ে আমি শ্মশানে গেছি, শ্মশানের ছাই যেখানে রয়েছে পুরো, সেখানে গিয়ে ওই ওপর একটা লোক বসে থাকে না, ফটো লাগিয়ে, আগে তার সাথে একটু কথাবার্তা বললাম। আর লোকটাকে দেখে খুব একটা আমার ভণ্ড মনে হয়নি, আবার খুব আহামরি উচ্চমার্গের সাধকও মনে হয়নি, সাধারণ একটা মানুষই মনে হয়েছে। উনি সাধারণ ইনফরমেশনই আমাকে দিয়েছেন। তো বেরিয়ে আসছি, আমাকে ওখানকার নাকি সব অঘোর তান্ত্রিক বলে, ওদের কালো বস্ত্র পরে আছে। সে এসে আমাদেরকে বলছে যে টাকা দে। এই কি করবে, দে টাকা দে। দিলাম আমি, আমার কাছে কেউ কখনো চাইলে আমি দাদা ফিরিয়ে দিই না, আমার যদি থাকে 100 আমি দিলাম, 200 টাকা দিলাম হাতে। বলছে এই টাকা আমরা এতগুলো জন কি করবো? দেখো তুমি আমার থেকে চেয়েছো, আমি খুশি হয়ে দিয়েছি, তুমি যদি না নাও তাহলে তোমার ব্যাপার, দাও টাকাটা ফেরত দাও। হ্যাঁ, বলছি তোর সর্বনাশ হয়ে যাবে, মা তোর এই করে দেবে, তোকে তুই জানিস আমাদের ক্ষমতা, তোর ভাগ্য রেখা বদলে দেবো, তোমার যা করার করে নাও। এটাকেই খুব বাজে ভাষায় বলেছে, হ্যাঁ যা করার করে নাও। এই তো চলছে ওখানে, তো এটাই চলছে, এক ঝাঁক কালো বস্ত্র পরা লোক। আজকে ধরো আজকে আমি বুঝি, বা আমার মতন 2-1টা সে লোক আছে যারা এটা লাইনটা একটু হলেও জানে বোঝে, যারা জানে না তারা তো ভয় দিয়ে চলে আসবে। এটাই তো। এবার তোমায় আমি বলি, এই যে 200 টাকাটা নিল, তোমাকে কি বাজে সাপও দিল, তো ওই সাপে কি আসা যায় তোমার? শকুনের বসে গরু মরে, তোমার কোনটা ক্ষতি হয়েছে? কিছুই হয়নি। ওর যখনই ওই সাপটা তোমার, ওর অতটাই ক্ষমতা থাকলে তাহলে ও তোমার জন্য 200 টাকার জন্য মারপিটটা করতো না। হ্যাঁ, এই 200 টাকার জন্য মারপিটটা করতো না, আর ও তোমার কাছ থেকে ওই 200 টাকাটা পাওয়ার জন্য এত বড় কথাটা বলতো না। এগুলো 95% ফ্রড হয়ে গেছে বলেই তো এই লাইনটাতে মানুষ দেখবে আস্তে আস্তে বাজারে দেখবে এখন মানুষ কিন্তু বিশ্বাস করতে কমে গেছে। হ্যাঁ, মানুষ কিন্তু আগে এই যে ঠাকুরকে বিশ্বাস করা, এই বিশ্বাসটা কিন্তু দেখবে মানুষের মন থেকে কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। এখন নিউ জেনারেশনরা, হ্যাঁ, তারা কিন্তু দেখবে ঠাকুরের মন্দির যাওয়াতে নট ইন্টারেস্টেড, তারা কিন্তু মলে যাওয়াতে ইন্টারেস্টেড। মলে যাবো, পাবে যাবো, মলে যাবো ইন্টারেস্টেড। ঠাকুরের মন্দিরে যাবো, আজকে পূর্ণিমা আছে, চল পূর্ণিমাতে আজকে বাবার মাথায় এক ঘটি জল ঢেলে আসি। দে আর নট ইন্টারেস্টেড।
কিন্তু ওয়ারাস তুমি আজকে বলো আজ স্যাটারডে নাইট আছে, আজ কোন বারে কটার সময় 1:1 দিচ্ছে কি 2:2 দিচ্ছে, স্ট্যাগের দিয়ে আছে কি আছে সব জানে সবাই। তারা দিচ্ছে কেন বলো তো? এটা মানুষের মনে না আস্তে আস্তে কমে যাচ্ছে ডিউটি অফ আমাদের জন্যই। আচ্ছা আমাদের মতন কিছু লোক যারা ফ্রড করছে মানুষকে, আজ ফ্রড না করলে মানুষ এত ঠুকছে বলেই তো করছে। সেই সবারই কষ্টের পয়সা, সেই আম্বানি থেকে শুরু করে আদানি, তাদেরও তো কষ্ট করে কামিয়েছে, কেউ ফ্রিতে পয়সা দেয় না। আজ আমিও যে একটা রোজা করে আনছি বলে তো আমারও তো কষ্টের পয়সা। এক্স্যাক্টলি তাই। আমি তো যাচ্ছি আমার একটা প্রবলেম হয়েছে সেটাকে সলভ করতে। আমি একটা টিভিতে একটা জ্যোতিষীর একটা অ্যাড দেখছি, হচ্ছে আমার কাছে আসতে গেলে হাতে কম করে 10 থেকে 15 গ্রাম সোনার টাকা রেখে আসতে হবে, তারপরে গ্রহরত্ন। তুমি আমার একটা কথা বলো যে আদতে সত্যি কি জ্যোতির্বিদ্যা অনুযায়ী বা অ্যাস্ট্রোলজি অনুযায়ী গ্রহ কি পুরোপুরি মানুষের ভাগ্য বদলাতে পারে, নাকি সাময়িক রিলেট দিতে পারে? শোনো আমি তোমায় কি বললাম, পুরোই কিছু হয় না। তোমার যেটা থাকা, দেখো এই তুমি রত্নর কথা বলছো তো, গ্রহ রত্ন, তো রত্ন হলো তোমার গাঠ। কি গাঠ তুমি বলো এবার, কি গাঠ? দেখো তুমি, তোমার আগে বিপদ আছে, হ্যাঁ, তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট যোগ আছে, সেটা তোমার হাত পা কেটে গেল, কিন্তু এই রত্নটা পড়ে আছো বলে তোমার বড়টা হলো না, কিন্তু ছোটটা হলো। এইটা তোমায় যে কোনো জেম স্টোন দিচ্ছে, এই স্টোনটা এটাই দিতে পারে। তা বলে তোমার যে বিরাট বড় অ্যাক্সিডেন্ট ছিল সেটা হবে না, না সেটা হবে, সেটা ছোটর ওপর দিকে যাবে। যেটা তোমার হাত পা ভেঙে যেতে পারতো সেটা হাত পা কেটে গেল, ছোটর ওপরে ফাড়াটা চলে গেল। আচ্ছা তো তোমার যে হবে না, তাহলে তো তুমি বলো আচ্ছা আমি গ্রহরত্ন পরে আমি ঘরে শুয়ে থাকবো না কেন? হ্যাঁ, করবো না, হ্যাঁ করবো না, শুয়ে থাকবো। তাহলে আমি গ্রহরত্ন তো বলেছে, অ্যাস্ট্রোলজার বলেছে এত টাকা খরচা করুন, গ্রহযন্ত্র পড়ুন, আর ঘরের মধ্যে বসে বসে আপনার ইনকাম হবে, তাহলে অসুবিধাটা কোথায়? ঘরের মধ্যে শুয়ে থেকে পয়সা এলে আমার অসুবিধাটা কোথায়? একদমই তাই। তাহলে এই মানুষকে বোঝাচ্ছে, মানুষ এটাই বুঝছে, টাকা আসবে শুয়ে থাকলে। কিন্তু মানুষ তো এটা বুঝছে না যে কর্ম না করলে হয়তো কিছুই হয় না। কর্ম না করলে কিছু হবে না, তুমি বলো না, সবই তো কর্মফল, কর্মই ফল তো এই পৃথিবীতে। আমরা তুমি বলো আজকে বলো আমি তোমাকে চিট করব, ঠিক আছে, তো চিট করার পরে আমি বলবো এই কর্মটা করার পরে, মানুষের চিট করার পরে আমি এরপরে ভালো ফল আশা করবো? তোমার কর্ম হলো তুমিও পাবে। হ্যাঁ পাবো না? হ্যাঁ একদমই তাই। তাহলে মানুষকে আমি ভালো জিনিস আশা করবো? ঈশ্বরকে বলবো ঠাকুর ও আজকে যা ভুল করেছি মাপ দিয়ে দাও, কালকে থেকে আবার আমি ঠিক ভালো কাজ করব। এটা হয়? মানুষ চোখের জল কখন ফেলে? এক ফেলে মানুষের খুশিতে, বিয়েতে, আরেক ফেলে মানুষ মৃত্যুতে। হ্যাঁ, তাহলে তার মানে আমি সেই মানুষটা আমাকে সাপ বন্ধ করছে না, এই লোকটা, এই ভণ্ড জ্যোতিষীটা পয়সাটা মেরে দিল আমার। এমন এমন ক্লায়েন্ট আছে তুমি ইভান বিশ্বাস করবে না, তাদের র্যাপিডো ড্রাইভার, র্যাপিডো চালায়। আমি কাউকে ছোট করছি না এই লাইনে, সবাই তার ইনকামে সে নিশ্চয়ই বড়। তার ফ্যামিলি প্রবলেম এমন হয়েছে, তার বাচ্চাটা প্রতিবন্ধী, হ্যাঁ তার বাচ্চাটা প্রতিবন্ধী বেরিয়েছে, তার বাড়ির লোকই কিন্তু তাকে ক্ষতি করেছে। তার বদ্দা, তাদের গেঞ্জির কারখানা, সেই গেঞ্জির কারখানাটা থেকে নিয়ে ভাইতে বন্ধ করতে, তার ছোট ভাইয়ের ওয়াইফ প্রেগনেন্ট। এই সময় এমন সোলেমানি তন্ত্র কাজ করিয়েছে, ক্রিয়া করিয়েছে, তার প্রেগনেন্সির সময় বউটার কিছু হয়নি, এবার বাচ্চাটা ডেলিভারির সময় প্রতিবন্ধী বাচ্চা বেরিয়েছে। ও যখন আসছে আমার কাছে বা আমি দেখাতে আসছি, তো আমার অনলাইনে বুকিং করেছে আমাকে, ঠিক আছে, বুকিংয়ের মাধ্যমে যেরকম পেমেন্ট হয়েছে সেরকম পেমেন্টে বুকিং করেছে। বাট আমার সেই দিন ফার্স্ট ক্লায়েন্টও, ঠিক আছে, বুকিংয়ে। তো আমি খুলে দেখলাম, দেখি আমি বিশ্বাস করলাম বাচ্চাটা 6 মাস বয়স, না কথা বলতে পারে, না পায়ে চলতে পারে, 100% হ্যান্ডিক্যাপ্ট। তুমি বলো এই বাচ্চাটার জন্য তখন মা বাবাটা আসছে আমার কাছে, তাকে আমি বলবো আমি আপনার বাচ্চাকে একদম কালকে আপনার বাচ্চা দৌড়াবে আর আপনার বাচ্চা মা বাবা বলে চিল্লাবে? আজ কোনো না কোনো অ্যাস্ট্রোলজার কাছে সে গেছিল, হ্যাঁ সে গিয়ে ঠকেছে, ঠকার পরে আমার কাছে এসছে, কোনো একটা পডকাস্ট চ্যানেল থেকে এসছে আমার কাছে দেখে। কিন্তু আমার দেখে তুমি বিশ্বাস করবে না, আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। সম্ভব? হ্যাঁ, কিভাবে আমি দেখবো, আমি কিভাবে দেখবো এই বাচ্চাটাকে? তখন ওর মা বাবা আমাকে বলছে, আমি আমার ভিজিট যেই টাকা দিয়েছিল সেই টাকাটা আমি ওকে ফেরত দিলাম, আমার টেবিল থেকে কাউন্টার থেকে বার করে থেকে দিয়ে আমি বললাম এই টাকাটা বাচ্চাটার জন্য রেখে দাও। বলছে দাদা আপনি তাহলে তো কোনো কাজই হবে না আপনার কাছে এসে। আমি যে না, তুমি তো পেমেন্ট দিয়ে এসছো, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো পেমেন্ট দিয়ে, উইদাউট পেমেন্ট তো আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওনি। কিন্তু আমি বলো এই তো আমার তো একটা মানসিকতা আছে, আমি কিভাবে এই বাচ্চাটার কাছ থেকে নেবো বলো? এই বাচ্চাটা আমি দেখছি
কষ্টই আছে, বাচ্চাটার কষ্ট বাবা মারও আছে। প্রথম বাচ্চা তার প্রতিবন্ধী, সেটা কষ্ট না? সত্যিই তাই। তাহলে এইটা আমি কিভাবে নেব? আমার মানসিকতা আমার লাগেনি, আমি সমস্যা যাদের মান এবং হুঁশ দুটোই আছে তারাই তো মানুষ। হ্যাঁ। মানুষ আছে কি বলে হবে? আমার একটা ক্লায়েন্টের ভিজিট না পেলে কি হবে? কি হবে? কিছু হবে না। আমার তো কোনো তাতে কোনো ক্ষতি হয় না। তাতে আমার মন থেকে আমি স্যাটিসফাই থেকে আমি গরিব মানুষটাকে আমি হেল্প করতে পেরেছি। হ্যাঁ, একদম। আমার দিক থেকে সবাই তো টাকা দিয়ে হেল্প করলো না, আমি আমার ভিজিটটা নিলাম না। তাকে আমি দেখেও দিয়েছি, ট্রিটমেন্টও করে দিলাম, কিন্তু আমি ভিজিটটা নিলাম না। তা কেন আমি এগুলো তো মানসিকতা মানুষের। একদমই তাই। তুমি আজকে বিশ্বাস করবে না, আমি ক্লায়েন্ট আসার আগে, আমি তোমার পডকাস্টে আসার আগে একজন সকালবেলা এসছে। হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না, কাঠের মিস্ত্রি। তো এসে ওর কাছে কোনো টাকাও নেই, হাফ প্যান্ট পরে এসছে সকালবেলায়। ঠিক আছে, দাদা আমার এরকম প্রবলেম, আমার 3 দিন ধরে বিপদ চলছে, আমি কালকে সাইকেল থেকে পড়ে গেছি, হাত পা পুরো ছুড়ে গেছে। এসছে, দাদা এরকম কিভাবে হচ্ছে? তো এবার আমি বললাম যে কি এরকম ব্যাপার, আমি হাত পাত দেখে আমি সব কিছু দেখে বললাম। তো বলছে, দাদা আমার কাছে কোনো টাকা নেই, ওই বাবু বলেছে আপনার কাছে যেতে, আপনাকে দেখাতে কি হয়েছে, আপনার কোনো গ্রহতে কোনো প্রবলেম হয়েছে না। বিশ্বাস করবেন না, আমি 1 টাকা নিয়েছি, অনলি 1 রুপিস নিয়ে আমি বললাম, আমি তাও নিতাম না, আমার প্রথম ক্লায়েন্ট বললাম আমি 1 টাকা নিলাম। 1 টাকা নিয়ে আমি তাকে সব দেখে দিয়ে সব কিছু করে দিয়েছি। তাহলে আমি তো দেখছি সেই লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে 2-1 দিন আগে, সাফার করছে বলে তো আমার কাছে সেই লোকটা শীতকালের মধ্যে হাফ প্যান্ট পরে এসছে। আমি বললাম তোমার 1 টাকা আছে? বলছে হ্যাঁ দাদা, আমার 1 টাকা না 4-5 টাকা খুচরোই আছে দাদা, আমি কোনো মানি ব্যাগ কোনো কিছু নেই। আমি তো দেখছি হাত পা সব কাটা। এই লোকটাকে আমি কিভাবে চাইবো বলো? পয়সা কি সব জীবনে? আচ্ছা, তুমি তো এতদিন ধরে অনেক কেস হ্যান্ডেল করেছো, আমাদের অডিয়েন্সের জন্য আমার একটা কোনো রিমার্কেবল কেস বলো না। তাহলে তোমার একটা ছোট, মানে একটু সময় আছে তো? হ্যাঁ অবশ্যই বলো। আমি যখন নতুন আমি এই লাইনে এসেছি, ঠিক আছে, পাড়ায় যেরকম হয় না, নালার পাশে চায়ের দোকান। হ্যাঁ, তো পাড়ার নালার পাশে চায়ের দোকানে এবার সকালবেলায় আড্ডা মারছি। তো একজন এলো আমাকে, একটা ছেলে, বলতো দাদা শোনো না, তুমি তো অ্যাস্ট্রোলজি করছো আমি শুনছি, তো আমার বাড়িতে, আমি ওই দিদির বাড়িতে কাজ করি, তো আমাকে একটু বলবে, দিদি খুব প্রবলেমে আছে। তো আমি বললাম ঠিক আছে, ভালো কথা, নিয়ে আয়। তো এবার নিয়ে এসছে, এবার 10-20 মিনিট বাদে দিদি ওনার বাড়িতে কাজ করে যে ছেলেটা, তো তাকে নিয়ে এসছে। আচ্ছা। নিয়ে এসে আমাকে বলছে এরকম, এবার মেয়েটা আমাকে বলছে, দাদা আমি একটা সেলুনে ম্যানেজারই কাজ করতাম। ভালো কথা। তো হঠাৎ করে সেলুনে আমার কাজটা চলে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, চলে গেছে, আমি তো পেয়ে তো যাবো কোনো না কোনো জায়গায়, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা হলো স্যালারি, তো আরেকটা কথা হলো আমার, এখন তো মানুষের তুমি জানো যায় আয় তার থেকে বেশি ইএমআই, এত আমার ইএমআই আছে। তো ভালো কথা, তো আমি বললাম তো আমাকে কিছু একটু দেখুন না। তো আমি যখন নতুন শিখেছি, মানে তুমি এটা বলছি আমি 2019-এর গল্প, এটা 2019 সালে তো দেখেছি। এবার আমি দেখলাম, হাত ফাত দেখলাম, তো এবার লিখে তো দিলাম। তো লিখে দেওয়ার পরে ও বলছে আমার তো পাথর কেনার তখন ক্ষমতা নেই। আমি বললাম তাহলে তুমি গাছের শেকড় পড়ো। আমি গাছের শেকড়ও লিখে দিলাম, এই পাথরের এই গাছের শেকড় ওর লিখে দিলাম। আমি মেয়েটা পড়েছে, মিথ্যা কথা কেন বলবো? তুমি বিশ্বাস করবে না ইভান, এখন মেয়েটার যা অবস্থা, আগে ছিল নালায়, এখন পরে সোনার বালা, আর এখন সবই তারা মারে খেলা। কি অবস্থা এখন তুমি বিশ্বাস করবে না। মেয়েটা সল্টলেকের বুকে 2খানা সেলুন, 1800 স্কোয়ার ফিটের উপরে, নিজের প্রপার্টারশিপ 1800 স্কোয়ার ফিটের উপরে 2খানা সেলুন সল্টলেকে, ভাই 18 থেকে 20টা স্টাফ কাজ করে, ঠিক আছে, তার ড্রাইভার আছে, সে গাড়ি করে ঘোরে, ঠিক আছে, আর বছরে 1বার থেকে 2বার বিদেশে যায়। হ্যাঁ, বিদেশে যায়, এমনকি আমি এটা বলছি, যতবার বিদেশে যায় ততবারই আমার জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসে, ঠিক আছে। এবার আমি কেন বলছি এই প্রসপেক্টে এলাম, তো এখন মেয়েটার বয়স 42 ইয়ার্স কি 41 ইয়ার্স। হ্যাঁ, মেয়েটা সিঙ্গেল ছিল 2021, 22, 23 সালে, মেয়েটা এখন কাপেল। আচ্ছা। যেই মেয়েটা তুমি ভাবো 2019 সালে কি অবস্থায় ছিল,
সেই মেয়েটা গাছের শেকড় পড়েছিল প্রথমে, গাছের শেকড় থেকে আস্তে আস্তে রিকভার হতে হতে একটা কাজ জয়েন করলো, কাজের পরে আস্তে আস্তে সেলুন করলো নিজে। করতে করতে এখন সল্টলেকের বুকে 1800 স্কোয়ার ফিটে দুটো সেলুন, বিউটি পার্লার, ফ্যামিলি বিউটি তাহলে সে পার্লার। কর্মটাও করেছে না, এবার আমি তোমায় বলি, এবার কেন আমি তুমি বলছি এই গল্পটা, সে কর্মটা করেছে, সে জিনিসটা মেনেওছে। হ্যাঁ, আজ তোমার ভাগ্যে আমি তোমায় কি বললাম, এই তালাটার জন্য এই চাবিটা না হলে কখনো তোমার এই চাবিটা খুলবে না, কোনোদিন খুলবে না। হ্যাঁ, সেম কেসে আমি তোমায় বললাম, তার জন্য আমি বললাম কর্ম করতেই হবে। ও কিন্তু হেরে যায়নি। হেরে যায় কোথায় মানুষ? হেরে যাচ্ছে, আমি পুরো চুপচাপ করে বসে আছি আর কি। এটা অন্য ক্ষেত্রে হলো, অন্য কেউ হলে হেরে গেলেই তখন ব্যাক আউট হয়ে যেত। ও কিন্তু হেরে যায়নি। আজ পয়সা ছিল না, গাছের শেকড় পড়েছে, গাছের শেকড় থেকে যখন আবার কাজে জয়েন করেছে, কাজে জয়েন করার পরে আবার একটা জায়গায় গিয়ে ছোট ব্যবসা শুরু করেছে। সেই ব্যবসার থেকে শুরু করে সল্টলেকে দুটো সেলুন, তার 3 থেকে 3.5 লাখ টাকা রেন্ট দেয়। এক্সাম্পল এটা একটা বড়। হ্যাঁ, এটাই তো লাইফ। আমি এখন বলছি, এখনো বছরে 2বার থেকে 1বার বিদেশে ট্যুর করে, যতবারই বিদেশে যায় ততবারই আমার জন্য এ করে দেয়। এমনকি আমি বলছি, আমি যতবারই চুল ওয়াশ বা হেয়ার কাট করতে যাই, কোনোদিন আমার কাছে একটা পয়সা নেই। মনে রেখেছে এবার ব্যাপারটা না, এখন তো 14বার। আমি তোমাকে বলছি, দিনে 24 ঘন্টার মধ্যে দিনে 10বার তো ফোন করবে কোনো প্রবলেম হলে। এই প্রবলেম আছে। হ্যাঁ, এই প্রবলেমটা হচ্ছে, মনে হচ্ছে এটা হচ্ছে, এটা খুলবো, এই দিনে খুলবো, ওটা ওপেনিং করবো, ওই স্টাফ চলে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে। আমি তাকে বলি এটা আজ লাগিয়ে নে, আজ ও লাগিয়ে নেবে। আমি ব্যবসা করার হলে আমি বলবো না কালকে ওটা লাগিয়ে নে, আমি একটা জিনিস দিচ্ছি, 50,000 টাকা খরচা হবে, তুই ওটা লাগিয়ে নে, তোর দোকান কাল থেকে পরশু দিন থেকে আবার ডবল চলবে। সে লাগিয়ে নেবে কিন্তু বিশ্বাস করে। হ্যাঁ, কেন তাকে আমি নালা থেকে এখন সোনার বালাতে নিয়ে এসেছি, এটা তোমায় বুঝতে হবে। কিন্তু আমি কিছু করিনি, আমি তাকে বলেছি তুমি কিছু করিনি। তোমার বাড়িতে যে ছেলেটা কাজ করতো সেই করেছে। কেন তুমি আমার সঙ্গে আড্ডা মারতে না, বা তুমি আমার সঙ্গে চায়ের দোকানে বসে কোন নালার পাশে তুমি আসতে না। সেই ছেলেটা এসেছিল বলে বা চেনে বলে আমাকে বলেছে। হ্যাঁ, নাহলে আমি ওই একটা লেডিস একটা চায়ের দোকান, নালার পাশে একটা চায়ের দোকান, যেন পাড়া হয়, নালার পাশে চায়ের দোকানগুলো হয় না, ছোট ছোট পাড়া, সেখানে একটা পাড়ার ছেলের সঙ্গে একটা হাফ প্যান্ট পরে ছেলে আড্ডা মারছে, তার সঙ্গে কেউ আড্ডা মারবে না, কখনোই না। ভদ্রলোকের ঘরের মেয়ে চলছে, আসবে না, কখনো আসবে না। সেই ছেলেটা এসেছিল বলেই তো আজ আমার কাছ থেকে এই করছে। তার কাছে সে ভগবান, আমার কাছে আমি সে তার কাছে ভগবান না। আজ আমার সঙ্গে মাধ্যম না করে দিলে এই এখন রিলস করলেই দেখা যায় যে মানে ভাইরাল, যে এই মন্ত্র 10 বার জপ করলে আপনার মানি ব্যাগে টাকা উপচে আর ঠাকুরের ছবি শেয়ার করলেই তো সারা জীবন খুশি। হ্যাঁ, আপনি এই ছবিটা শেয়ার করলেই কালকে আপনি একটা খুশির খবর পাবেন, না হলে আপনার জীবন অন্ধকারে ভরে যাবে। হবে। হ্যাঁ, মানে এই যে রেমেডি গুলো দিচ্ছি, আমি এইগুলো তো বোকা বোকা নবী ছেড়ে দিলাম, কিন্তু এই যে অ্যাস্ট্রোলজাররা, তান্ত্রিকরা এসে এই যে ভুড়ি মিথ্যে কথা বলছে, দেখো সব মন্ত্র তো সবার ক্ষেত্রে কার্যকরী কখনো হতে পারে না। আর মন্ত্র তো গুরু দেওয়া ছাড়া তো সম্ভব না। তোমার দীক্ষাই নেই, তুমি কি গুরু মন্ত্র জপ কি করে হবে সম্ভব সেটা? তোমার দীক্ষাই নেই। আজ আমি তন্ত্র সাধনা করি, তো আমার দীক্ষা না থাকলে তন্ত্র সাধনা করে তুমি বলবে দাদা তুমি দীক্ষা নাওনি, তুমি আবার বলছো আমি তন্ত্র সাধক। হ্যাঁ, একদমই তাই। এই সিদ্ধ, ওই সিদ্ধ, সেই সিদ্ধ, একদমই তাই। টাকা হয়তো সম্প্রদায়কে জিজ্ঞাসা করলেই বলতে পারবে না। আমার নিজেরই তো নেই, গুরুমন্ত্র নেই, নিজেই জব করতে জানি না, আমি বলবো ওই সিদ্ধ। মানুষ ওই তো গোল্ড মেডেলিস্ট আর সিদ্ধ তখন রাস্তায়। আমি তো একটা লিফলেটও দেখেছিলাম যেরকম পদবী কিনতে পাওয়া যায়, ওইটাই তো গোল্ড মেডেলিস্ট, হ্যাঁ, কামাখ্যা রত্ন চূড়ামণি 15,000 টাকা লিস্ট করা আছে, এবং ওটা আমাকে একদম তান্ত্রিকই দেখিয়েছিলেন একবার। ভাই এবার আমি তোমাকে বলছি, আমি যেখানেই আমার প্যাড ছাপে, তো এবার আমি প্যাডের যা ছাপে আমি দিয়েছি এরকম করতে, সেই ছেলেটা আমাকে বলছে, ডিটিভি করা ছেলেটা, দাদা গোল্ড মেডেলিস্ট লিখবো না ডবল গোল্ড মেডেলিস্ট লিখবো আপনারটা? মানে তার কাছে ফর্মাটা রেডি আছে, ডবল গোল্ড মেডেলিস্ট বা সিঙ্গেল গোল্ড মেডেলিস্ট। তুমি বলো গোল্ড মেডেলিস্ট কি একটা ইনস্টিটিউট থেকে তুমি পড়াশোনা করেছো, তোমাকে সোনার মেডেল দেবে, গোল্ড মেডেলিস্ট মানেটা কি? একদমই তাই। তো সোনার মেডেল দিয়েছে, আমার পরীক্ষার জন্য সোনার মেডেল দিয়েছে। হ্যাঁ, একটা ইনস্টিটিউটে কত টাকা নেয় অ্যাস্ট্রোলজি শিখতে? আই নো আইডিয়া। 15,000 টাকা। হ্যাঁ, সরকারি বললে তারও হাফ। হ্যাঁ, একটা গোল্ডের দাম কত? 1 গ্রাম সোনার দাম এখন তো 1 লাখ টাকা করে 1,30,000 টাকা আজকে ভরে যাচ্ছে। হ্যাঁ, তোমার মনে হয় সেটা দিচ্ছে? আর সবাই তো গোল্ড মেডেলিস্ট, সবাই ডবল গোল্ড মেডেলিস্ট।
আমি এমনকি দেখেছি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী। কোনোদিন সম্ভব এটা? তুমি বললে আমি তোমাকে এক্ষুনি পোস্টার দেখিয়ে দেবো, আমার কাছে ছবি তোলা আছে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী? হ্যাঁ, তুমি বলো মানে রাষ্ট্রপতি পুরস্কারে কোন দিন কোন কোন তুমি আমার দেখাতে পারো, বাইক দেখাতে পারো যেখানে রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছে জ্যোতিষীকে? সম্ভবই না। বলছে মানুষকে বোকা করছে আর অ্যাড দিচ্ছে বড় বড় হোর্ডিং এ। তুমি তারাপীঠ গেছো? হ্যাঁ গেছি। তারাপীঠের ঠিক এই পারটায়, মানে তারাপীঠ মন্দির দিকে তার অপোজিট পারে যেখানে তুমি দেখবে ওই মাংস ফাংস বিক্রি করে, তার উপরে সব দেখেছো হোর্ডিং, সব অ্যাস্ট্রোলজার হোর্ডিং আর তান্ত্রিকদের হোর্ডিং দেখেছি। হ্যাঁ, তোমাকে আমি কোনো নাম বলছি না, অ্যাস্ট্রোলজারের ওপরটা দেখবে প্রণব মুখার্জির সঙ্গে ছবি দেওয়া হোর্ডিং আছে বড়। হ্যাঁ, সেখানে লেখা আছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী। রাষ্ট্রপতি পুরস্কারও পেয়ে গেছে সে জ্যোতিষী। জ্যোতিষ সেগমেন্টে রাষ্ট্রপতি পুরস্কার এলো কবে থেকে? এটাই তো আমার কাছে তোমাকে আমি কোশ্চেন করলাম। তোমাকে আমি ছবি দেখাবো, তুমি বলতে পারো অফ ক্যামেরা, আমি এক্ষুনি তোমার ছবিটা দেখিয়ে দেবো। রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছে, ছবি দিয়ে একটা অ্যাড দিয়েছে, ওনার সঙ্গে 3-4টে নাম্বার আছে, যোগাযোগ করুন, ফোনে বুকিং নাম্বার এত, এই বলে ছবি দেওয়া রাষ্ট্রপতি পুরস্কার। বড় ফাঁদ। হ্যাঁ, এই তো তোমাকে কি বললাম, ফটবাজি তো আমরাই করছি। আচ্ছা, আমি একটা আমার ছবির সঙ্গে রাষ্ট্রপতির ছবি লাগিয়ে দিলে কে দেখতে যাচ্ছে, কে বুঝছে? এখন তো এআই হয়ে গেছে, নিখুঁত। তো বুঝতেই পারছি, মানুষ তো এইভাবেই ঠকছে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী, মানুষ ভাবছে বিরাট বড় রাষ্ট্রপতি পুরস্কার। আর এখন তো সুবিধা হয়েছে, তুমি কোনো জ্যোতিষীকে ফোন করবেন মানে 3 মাস আগে ওয়েটিং, 2 মাস আগে ওয়েটিং, স্যারের চেম্বারে ডেট পাচ্ছে না। আচ্ছা, আমি বলে দিলে, আমার স্টাফকে বলে দিলাম, কালকে বলে দিবি কোনো স্টাফ এলে বলবি স্যারের চেম্বার 2 মাস এখন ওয়েটিং আছে। যে মনে করবে আমাকে দেখাবে সে 2 মাসের জন্য ওয়েট করবে একদম। নাহলে বলো একটা এখন ক্লায়েন্ট এসেছিল আমার কাছে, আগের আমি একটা পডকাস্টেও বলেছি, 31খানা জ্যোতিষী দেখেছি, আমাকে নিয়ে 32 নম্বর, তার প্রেসক্রিপশন নিয়ে এসছে আমাকে 31খানা, এমনকি দিল্লির অ্যাস্ট্রোলজারও দেখিয়েছে। মানে কত লোক ভাবে, মাসে 30 দিন সময়, তার জন্য 31টা জ্যোতিষী দেখিয়েছে। কি মানে স্ট্রেঞ্জ ব্যাপারটা পুরোটা। হ্যাঁ, আমার কাছে যখন নিয়ে এসছে না এত প্রেসক্রিপশন। তাও তুমি তো জ্যোতির্বিদ্যার পাশাপাশি তন্ত্র সাধনাও করো। হ্যাঁ, একদম। তুমি সৎকর্ম করো না, আমি তোমাকে আগে একটা কথা বলি, তোমার চ্যানেলে আমি জোরহাত করে বলছি আমি কোনো নেগেটিভ কাজ করি না। আমি নেগেটিভ, আমার গুরু উৎপল ভট্টাচার্য, ঠিক আছে, আমার যা দীক্ষা নেওয়া, আমার গুরু, আর আমি কোনো নেগেটিভ কাজ করিনি আর করবো না সারা জীবনে। আমার বাবা মা ওপরে ঈশ্বর হয়ে আছে, আমি কারোর খারাপ করতে পারবো না। আমি মানুষের ভালো করতে পারি, কিন্তু আমি কারোর খারাপ করতে পারবো না। আর তুমি বলছো কাউকে ধরো কেউ বান মেরেছে, হ্যাঁ, আমি বান তোমায় দেখো না, আমি তোমায় বান মারলাম, হ্যাঁ, কোনো ক্লায়েন্টের পয়সায় মারলাম, ক্লায়েন্ট তোমার বললো, অর্ডার দিল, এটা করে দিন, তার মানে আমি জানলাম ওর দরকার বানটা মেরে তোমার ক্ষতি করা। ক্ষতি করা হলো তো, তার এফেক্ট তোমারও পড়বে। এবার আমি বলছি ইন্টেনশনালি করলাম, তোমার কি সত্যি করে দেখলাম সে সত্যি তান্ত্রিক, সেই সব কাজ ক্রিয়া করতে জানে, হ্যাঁ, এইটা তোমার ক্ষতি হলো। হ্যাঁ, যখন তোমার ক্ষতি হলো, তুমি ভুগলে, কিছু না কিছু ভুগলে, ওই ছেলেটা স্বাভাবিক বা ওই মেয়েটা স্বাভাবিক কিছু দিন আনন্দ পেলো। এবার তুমি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে, আমাদের মধ্যে কোনো লোকের কাছে গিয়ে কাটালে, যে মেরেছে তার 100% মৃত্যু পর্যন্ত হয়। আমি তোমাকে এই কেস স্টাডি আমার নিজে করেছি, আমি বান ছাড়িয়েছি, তার মৃত্যু পর্যন্ত হয়েছে। তোমাকে বললে আমি গল্পটা তোমাকে একটুখানি হলো, বান ছাড়ালেও ক্ষতি হয়। হ্যাঁ, তুমি তো ইন্টেনশনালি করছো। শুনি গল্পটা একটুখানি। আমি এক সল্টলেকে তো ও তার সবে বিয়ে করেছে। এবার যেরকম হয় শাশুড়ির সঙ্গে বৌমার পটে না, হতেই পারে। ছেলে বিয়ে করেছে, ছেলে নাম করা জায়গায় একজন বিরাট নাম করা, ঠিক আছে, তো এবার শাশুড়ির সঙ্গে বৌমা পড়ছে না, ঠিক আছে, এবার মাঝখানে তো হয়ে গেছে ছেলে সাফারার, ছেলে যেতে পারছে না মায়ের দিকেও, ছেলে বৌমাকেও ছেড়ে যেতে পারছে না। বৌমার সঙ্গে হচ্ছে তো এবার আস্তে আস্তে 2 বছর হয়ে গেছে, বিয়েটা হয়েছে, তারপর বাচ্চা কাচ্চা হয়েছে, সব ঠিক আছে। মেয়ে একদিন আমাকে বৌদি ফোন করে বললো, আমার ডাকনাম রনি, পাড়ার ছেলে। এবার রনি বলছে, রনি আমি তো এতে আসবো, চেম্বারে আসবো, একটু করবি? আমি কি হয়েছে তুমি বলো না। বলছে না, তোকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। না তুমি এসো, ছেলেটাকে বলো দাদা বলেছে ওপরে পাঠিয়ে দিতে। তো আমি এসছে, বলছে দাদা বলেছে ওপরে পাঠিয়ে, ও পাঠিয়ে দিয়েছে ওপরে। তো এবার এসছে, আমাকে বলছে এরকম ব্যাপার, আমার শরীরে তোর দাদার এরকম অবস্থা শরীরে, তো আমাদের এরকম হচ্ছে, তোর ভাগ্নের বাচ্চাটার এরকম অবস্থা হচ্ছে। একদম কি হয়েছে কেস? বলছে এবার এরকম ব্যাপার, আমি এরকম জিনিস পাচ্ছি ঘর থেকে,
ঠিক আছে, ভালো কথা। তো আমি গুরুকে ফোন করলাম, কেন গুরু আদেশ ছাড়া করবো না। শুনলাম না। হ্যাঁ, গুরুকে ফোন করলাম। গুরু বলল তুই ওকে এই ডেট দে, আমি তারাপীঠ থেকে যাব, তুই ওকে গাড়ি পাঠা দেবো। আমি তারাপীঠ থেকে যাব, আবার গাড়ি করে যেন আমার কলকাতায় আমার রামপুরহাট পৌঁছে যায়। আমি ওকে বললাম, দেখো এত টাকা খরচা হতে পারে, আমার গুরু আসবে, আমি গুরুকে নিয়ে করবো কাজ। তো গুরু কেসটা দেখে নিয়ে আমাকে বলো, তুই একটা কাজ কর, ওকে বল ঘরের বেড কাভারটা কিনে রাখতে, একটা নতুন বেড কাভার কিনে রাখ। আমি বললাম, ঠিক আছে, বেড কাভার কিনে রাখ। তুমি বিশ্বাস করবে না ইভান, আমি যখন কাজটা করাচ্ছি, ওদের ঘরে কাজ হচ্ছে, ঠিক আছে, কাজ ফাজ হয়ে গুরু বেরিয়ে গেল আবার গাড়ি করে। বেরিয়ে যাওয়ার পরে কাজ ফাজ করার পরে ঠিক কাজটার থেকে 3 থেকে 3.5 মাসের মধ্যে আসামি ধরা পড়লো। আচ্ছা কে আসামি, কে করছে কাজটা। আচ্ছা। গুরু তো সঙ্গে সঙ্গে আমাকে বলে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে করবো কিভাবে, আমি তার বউকে ডাকলাম আমার চেম্বারে। আচ্ছা। বললাম, তুমি এসো, তোমার সঙ্গে কথা আছে। তো বললো, বল। আমি বললাম, এরকম ব্যাপার, কে আসামি আমরা ধরেছি, এর কিন্তু নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি আছে। 2023 দুর্গাপুজো অষ্টমীতে ভর্তি হলো, 2023 অষ্টমীতে ভর্তি হলো হসপিটালে, ঠিক আছে, সে আসামি ভর্তি হলো হসপিটালে। দশমীতে সে মারা গেল। এমন ভাবে মেরেছে, বাঁ সাইডে কোমরের হাড় ভাঙা, হ্যাঁ, এইভাবে ভাঙতে ভাঙতে ভাঙতে। এবার কি মানে সে বাড়ির লোকই করছে, তার মা, ছেলেটার মা আর মাসি মিলে বৌমাকে সঙ্গে ছেলের রিলেশন রাখতে দেবে। হ্যাঁ, আমি নিজে ছাড়িয়েছি। তারপরে লাস্টে মা মারা গেছিলেন। হ্যাঁ, দশমীর দিন 2023 সালে দুর্গাপূজার দশমীর দিন সকালবেলা এমনি তোমাকে বশীকরণ করে দিলাম। তোমার মাইন্ডটাকে, মনটা আমি ঘুরিয়ে দিলাম আমার দিকে। যখনই তোমার সঙ্গে ওর ব্রেকআপ হয়ে যাবে, তুমি তখন বলবে তো ওর ক্লোজটা কে ছিল, ওই মেয়েটা ছিল। কিন্তু যেদিনই ও আবার কাটাবে, সেদিন তোমার আবার তো পুরো লাইফটা টেনে নেবে। তখন নিজের আরো বেশি ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, মানুষ তো বলে না, তুমি আজ পয়সা দিয়ে করে দিচ্ছে, করে দেওয়ার পর নেগেটিভ এনার্জি কাটানো, নেগেটিভ এনার্জি কালে 100% আমি ইমান বলছি, তুমি বিশ্বাস করবে না, তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, জোর গলায় বলছি, কেউ তোমাকে আটকাতে পারবে না। নেগেটিভ এনার্জি তোমার ওপর এফেক্ট করবেই করবে করবেই, কেউ আটকাতে পারবে না। আমি নিজের চোখের সামনে কাজ করে করে আমি চোখে দেখছি। তাহলে এই তন্ত্র এবং তন্ত্র বা জ্যোতির্বিদ্যা যাই বলি, আমি ছাদ থেকে পড়ে মরে যেতে দেখি। হ্যাঁ হ্যাঁ, কিরকম? দেখো তুমি ছাদে জামা বলছো, ঠিক আছে, তখন তোমার বাড়ির উপরে কেউ কেন নেগেটিভ এনার্জি কিছু করেছিল, তুমি কোনো কাউকে চুপচাপ করে গিয়ে তারাপীঠে গিয়ে বা কামাখ্যায় গিয়ে কাজটা করে এসছো, করে দেওয়া, তুমি তো কিছু বলছো না, ঠিক আছে, তুমি যখনই ছাড়িয়েছো, সে আসামি তো বুঝে গেছো যে কে আসামি। হ্যাঁ, কে আসামি তো বুঝে গেছো। এমন হয়েছে সন্ধেবেলায় দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে মরে গেছে। আমি এরকম কেসও দেখেছি। এটা আমি কোনো গল্প কথা বলছি, যা বলছি সত্যি কথা বলছি আমি। আর এমনও লোক আমি দেখেছি, নিজে বড় অ্যাস্ট্রোলজার, সে আগুনে পড়ে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এত নেগেটিভ কাজ করতে বলে। তাহলে নেগেটিভ কাজ বলছো যে সেখানে মানুষের জন্য এফেক্ট ফেলছি, যত বড়ই সাধক হয়ে যাক না কেন। না, নেগেটিভ সাময়িক, টেম্পোরারি, কিছুদিন ভালো লাগবে, কিছুদিন ভালো থাকবে, তুমি এইটুকুনি বলছি। যতদিন ধরা পড়বে না। চোর তো চুরি রোজই করে, ধরা পড়ে তো একদিন। একদমই তাই। যেদিন ধরা পড়বে সেদিন মরা। চোররা তো জানে আমি আজ চুরি করছি, কাল চুরি করছি, পরশু চুরি করছি। চোররাও দেবে সাময়িক আনন্দ থাকে, যেদিন ধরা পড়ে সেদিন মরা। সেম কেস এটাও। তো এই তন্ত্রটাকে নেগেটিভ এনার্জিটা প্রয়োগ করাই উচিত না। আজ তোমার সঙ্গে আমার ভাগ্য তো নেই বিয়ে, তুমি কিভাবে আমাকে বলো তো তন্ত্র ক্রিয়া করে বিয়ে করে দেবে? কিছুদিন ডিস্টার্ব করতে পারো, হয়ে যায়, যদি হয়েও যায় তাহলে ডাইভোর্স ঘরে ঘরে। ডাইভোর্স ঘরে ঘরে, একদমই তাই। এগুলোই তো হচ্ছে এত। আমি ডাইভোর্স তো ঘরে ঘরে, তুমি তো নিজে জানো, তুমি তো নিজে দেখছো, ঘরে ঘরে ডাইভোর্স, ঘরে ঘরে ডাইভোর্স। 2 করে বিয়ে এখন মানুষের। প্রেম হয় কম, ডাইভোর্স হয় বেশি এখন। তা তুমি আমার একটা কথা বলো যে এই যে তন্ত্র বা জ্যোতিষী বা জ্যোতির্বিদ্যা, এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? দেখো, তন্ত্র একটা আলাদা সেগমেন্ট। তন্ত্র হলো ইনস্ট্যান্ট এনার্জি। জ্যোতিষবিদ্যা বা রেমেডি বলো,
সেটা কিন্তু ব্যাংকের ফিক্সড ডিপোজিট যেরকম হয় বছরে একবার ইন্টারেস্ট দেয়, এটা হলো সারা জীবনের জন্য রেমেডি। আর তন্ত্র হলো ইনস্ট্যান্ট এনার্জি পাবে তুমি। তার জন্য তো বলে 2 মিনিটে বসে করো। 2 মিনিটে কোনো কিছুই হয় না। না, তা 2 মিনিটে বশীকরণ বলেই তো মানুষকে এইভাবে বলতে মানুষ তো চায় দেখো। একটা হচ্ছে গিমিক। হ্যাঁ, মানুষকে অ্যাট্রাক্ট তো করতে হবে, মানুষকে অ্যাট্রাকশনটাকে নিয়ে আসতে হবে তোমার কাছে। 2 মিনিটে কিভাবে তুমি বলো এটা কোনো কাজ 2 মিনিটে হয়? 2 মিনিটে কোনো কিছু হয়? এখন মানুষ এইভাবে মুরগি করছে মানুষকে। এখন সব থেকে বেশি পরিমাণে মানুষ যে ধরনের ঝামেলা ফেস করছে, তারা তো একটা ভালো তান্ত্রিক খুঁজবেই। 100 বার। তুমি আমাকে তন্ত্রের একটা ভালো দিক আর একটা খারাপ দিক বলো তো। তন্ত্রর ভালো দিকটা পুরোটাই, তন্ত্রটাকে ভালো হিসেবে তুমি ইউজ করতে বলে পুরোটাই ভালো দিক। মানুষ, আমি তোমার ছোট কথা বলছি, মানুষ তোমার হিন্দু বাড়িতে সবার বাড়িতে যজ্ঞ হয়, যজ্ঞটা তো একটা তন্ত্র পাঠ। হোম যজ্ঞটাও তো একটা তন্ত্র পাঠ। এই যে বাড়িতে যে ঠাকুর পুজো করি আমরা, হোম যজ্ঞ করি, যে কোনো পুজোতে তো আমাদের হিন্দুদের হোম যজ্ঞ হবে। সেই ঠাকুর এলেই তার চক্ষুদান থেকে শুরু করে তার তন্ত্র যে হোম যজ্ঞ দিয়ে শেষ হবে। তাহলে এটা পজিটিভ এনার্জি। কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, সরস্বতী পুজো বলো, যে কোনো পুজোতে আমরা হোম যজ্ঞ করি, গণেশ পুজো বলো। তো হোমের আগুনে শুকনো লঙ্কা যখন পোড়ানো গন্ধ ছাড়ে না কেন? এবার আমি তোমায় বলি, হোমের আঙুলে শুকনো লঙ্কা পড়ানো, এবার দেখতে হবে কোন কাজে ক্ষেত্রে করতে হচ্ছে। কি এটা কি মঙ্গলের দোষ কাটানো? সম্ভবত। হ্যাঁ, মঙ্গলের দোষ কাটানোর জন্য হচ্ছে। এবার শুকনো লঙ্কা পোড়ানো হচ্ছে না কেন সেটা আমি তোমাকে খুলি বলবো, তাহলে অনেক তান্ত্রিকের পেট মারা যাবে। হ্যাঁ বলো না, গন্ধ ছাড়ে না কেন? গন্ধ ছাড়া একটা আমরা জিনিস দিই, সেই জিনিসে গন্ধ তুমি কেন, তুমি 5,000 কেজি পোড়ালেও ওইটা গন্ধ ছাড়বে না। হ্যাঁ একদম তোমার সাথে চ্যালেঞ্জ থাকবে আমার, কিন্তু আমি নাম বলবো না কি দিই আমরা। না, অন ক্যামেরা বলতে হবে ওটা অবশ্যই। কিন্তু আমরা একটা জিনিস দিই, শুকনো লঙ্কা তো আমিও পড়াই, তাহলে এমন একটা জিনিসই যে কোনো গন্ধ ছাড়বে না। হ্যাঁ, মানে চোখের সামনে 5 কিলো পুড়ে গেল। 5 কিলো, আমি তোমাদের 500 কেজির কথা বলছি। 500 কেজি লঙ্কা পড়বে, একটা তোমার কাশি আসবে না। তো তুমি ভিয়ারাস তুমি ঘরে পড়াও, একটা লঙ্কা পড়াও না। তুমি শুধু বাড়িতে রান্না হয় তো শুকনো লঙ্কা যখন রান্নাতে দেয় তখন দেখেছো কাকা কাকা সবাই কাশে প্রচুর প্রচুর। হ্যাঁ, একটা লঙ্কাতে। আমি তোমাকে 500 কেজি লঙ্কা পুড়িয়ে দেবো তো বলবো তোমার একটা কাশিও হবে না, একটা ধোয়াও লাগবে না, কিচ্ছু হবে না। তাহলে তুমি আমার কথা বলো যে মানুষ সঠিক তান্ত্রিক চিনবে কিভাবে? সঠিক তান্ত্রিক দেখো, এবার তোমায় বুঝতে হবে মানুষ এখন সব ইউটিউব বেস হয়ে গেছে। ইউটিউবে যার যেরকম অ্যাড সে সেরকম কাছে মানুষের কাছে যাচ্ছে। এখন সঠিক তান্ত্রিকের কাছে মানুষ 5% যায়। আমি নিজে বিশাল বড় তান্ত্রিক আমি নিজেকেও বলছি না, কিন্তু মানুষ সঠিক লোকের কাছে যায় না। সঠিক লোকের কাছে যায় না বলে ঠকবাজদের কাছে গিয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ঠকবাজদের কাছে পড়ছে বলেই তো মানুষ আবার ঘুরতে 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 আবার আসছে চেন সিস্টেম। তাহলে আর এখন খুব খারাপ স্বভাব হয়ে গেছে, মানুষ সবকিছুই আগে ইউটিউব দেখবে। হ্যাঁ, সবকিছু আগে ইউটিউব দেখবে। এই আমি পডকাস্ট কেন করছি, আমার ক্লায়েন্টরা বলছে দাদা ইউটিউবটা করুন আপনি। তোমার বলতে হবে। হ্যাঁ, আমাকে ক্লায়েন্ট বলে ইউটিউব করুন দাদা। কেন? তুমি সঠিক তান্ত্রিক না হলে না বাজারে মানুষ তুমি থাকতে পারবে না। মানুষ চাই এখন ইউটিউব, মানুষ তো সবই ইউটিউব। অনেক কিছু বিষয় নিয়ে আমরা কথা বললাম, কারণ তোমার সাথে পডকাস্ট করতে করতে আমার মনে হলো যে আজকে দাঁড়িয়ে যে তোমার সঙ্গে একটা পডকাস্ট করে হবে না, তোমার সঙ্গে বসতে হবে। বসতে বসতে তবে জটগুলো আরো খুলবে, মানুষের জিজ্ঞাসা আরো খুলবে। আমি দুটো কোয়েশ্চেন করবো তোমার কাছে শেষ। এক হচ্ছে, অনেক মানুষ বলে যে এই রাশির জাতক জাতিকাদের এই বছরটা এমন যাবে। দেখো, রাশি যদি একও হয় তার তো গণ আলাদা হচ্ছে, তার তো নারী আলাদা হচ্ছে, তার জুনি আলাদা হচ্ছে, লগ্ন আলাদা হচ্ছে, সবই হচ্ছে। তাহলে কি শুধু গণ দেখে প্রেডিকশন করে দেওয়া যায়? না, ফালতু কথা বলবে, একদম ফালতু কথা। তুমি বলো, এই যে আজকে আমি দেখছিলাম ইউটিউবে গাড়িতে আসার সময়, এই রাশি 5টা রাশি ধামাকা যাবে এই বছর 2026। এই 7টা রাশিকে বেঁচে শুনে থাকতে হবে, তার মধ্যে বৃশ্চিক রাশিকে খুব মাথা ঠান্ডা করে চলতে হবে রাস্তায়। এবার আমাকে বলতে হবে আমার ঘরে 7 নম্বর ঘরে কি আছে। আমি ধরে নিলাম আমার বৃশ্চিক রাশি, আমার 7 নম্বর ঘরে কি আছে, আমার কোন বারে জন্ম কি আছে। আমি ওপর প্রেডিকশন দিয়ে মানুষকে করে দিলাম 5টা রাশি খুব ভালো যাবে, 7টা রাশি খুব খারাপ যাবে। মানে 7টা রাশি যে খারাপ যাবে সেই লোকদের এখন অ্যাস্ট্রোলজার কাছে চেম্বারের কাছে যেতে হবে। হ্যাঁ, এগুলো ফালতু কথা না। আগে আমাকে দেখতে হবে, আমার দেখতে হবে। এই যে বলে মানুষ 7.5 আপনার প্রবল খারাপ সময় আসছে, কিন্তু আমি মনে করি উল্টোটা। হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না,
আমি তোমাকে ছোট ছেলে হিসেবে বড় একটা কথা বলি, 7:30 আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আমার বউ হয়েছে। আমি অন ক্যামেরা বললাম 7:30 মধ্যে। এবার তুমি বলো তোমার কি খারাপ হয়নি? আমার খারাপ হয়েছে, আমার বাবা মা মারা গেছে। তাহলে সবসময় যে 7:30 খারাপ দেয়, সব মানুষকে ধোয়া ঠকবাজরা করে, এগুলো ঠকবাজ। আমি জীবনে, তুমি ইউটিউবে দেখবে না আমি বলি 2026 ভালো যাবে, 2027 ভালো যাবে, আমার কোনোদিন পাবেই না। আমি এইগুলো ডেট এগেনস্টে, আমি এগুলো শুনি না। এইগুলো যখন ক্লায়েন্টরা আমাকে বলে দাদা আমার তো মেষ রাশি, এই অ্যাস্ট্রোলজার বলছে হেভি যাবে, তাহলে আমি মনে হয় ওর কাছে চলে যান, আমার কাছে পয়সা দিয়ে দেখাতে এসেছেন কেন? যার দেখে যার ভালোই যাবে, তাহলে যার সময় ভালো যায় সে কেন অ্যাস্ট্রোলজারের কাছে আসবে? যার শরীর ভালো আছে কেন ডাক্তারের কাছে যাবে? মানুষকে এইভাবে মানুষকে ধরে ধরে মানুষকে মরি করে। কোনো রেমিডি বা কোনো এমন কোনো করণীয়, সকলের জন্য এমন কোনো করণীয়, রাশি অনুযায়ী বলছি না, যেটা করলে আর জীবনের কোনো কষ্ট সাময়িকভাবে হলেও লঘু হতে পারে। 2026-এর জন্য আমি দেখো কোনো বিনা পয়সায়, আমি একটাই শুধু বলছি, তামার পাত্র সবার কাছে থাকে, তামার ঘট, ঠিক আছে? রোজ সকালবেলা উঠে ছাদে উঠে চানটা করে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো জাতের লোক হোক, এটা কোনো ব্যাপার না, সূর্যদেবকে জল দাও। এটা সূর্যর বছর, 1 নম্বর ঘরের বছর। তুমি এটা করে দেখো, তুমি 30 দিন করো, 30 দিন করার পরে যে কোনো লোক বেনিফিট পাবে। তোমার কোনো খরচাতে আমি ইয়ে দেবো, কোনো রেমেডি পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু এইটা তামার পাত্র একটা কিনুন, তামার পাত্র কেনো কি তামার গ্লাস কেনো, কিনে রোজ সকালবেলা উঠে চান করতে মানুষ সবাই করে, চান করে উঠে সূর্যদেবকে জল দিই। শর্টকাটে মানুষকে পয়সা খাওয়ানো, এইটা এত বাজেভাবে এভাবে চলছে না স্ক্যাম। এই অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের একটা বিগ স্ক্যাম বাজারে এখন। এক্স্যাক্টলি। আমার এটা নিয়ে নিজে বলতে খারাপ লাগে, রাস্তায় গিয়ে আমি যে বলছি আজ পডকাস্টে, আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনবে এই পডকাস্টটা, কিন্তু আমার নিজের খারাপ লাগছে, এটা মন থেকে বলছি। আমি তো মানুষকে দেখছি ঠকে ঠকে আসছে কেমন কেমন, কোথা থেকে। আজ সকালবেলা আমি পড়ে এলাম, একটা উড়িষ্যার ক্লায়েন্ট এসছে আমার কাছে, উড়িষ্যা থেকে সে হ্যাঁ আমার উড়িষ্যা থেকে সে এসছে, তার মানে তাকে আমি ঠকাবো? ঈশ্বর দেবে, উপরওয়ালা দেবে, অত চিন্তা করে কি হবে? লাইফে টাকা কি শেষ? টাকা তো আসবে যাবে। রামকৃষ্ণ একটা কথা বলছে, মাটি টাকা, টাকা মাটি। তাহলে ওই তো বিশ্বাসে বিলয় বস্তু তর্কে বহুদূর। এবং আমি মানুষকে এটাই বলবো যে আপনারা এমন মানুষের কাছে যান যে আপনাকে সঠিক পথ দেখাবে, আপনাকে ভয় দেখাবে না। আজকে কেমন লাগলো আমাদের এই পডকাস্ট অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। আমার সঙ্গে যারা সরাসরি কথা বলতে চান, যে কোনো স্পিরিচুয়াল হেল্প, যে কোনো রকমের বিষয় নিয়ে, প্রবলেম নিয়ে কথা বলতে চান বা আলোচনা করতে চান, আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। এবং যারা আমার সঙ্গে এইখানে এসে আমার স্টুডিওতে পডকাস্ট করতে চান, কোনো সাধক তার সাধন মার্গের কথা শোনাতে চান, কিংবা কোনো সাধারণ মানুষ তার কোনো এক্সপিরিয়েন্সের কথা বলতে চান, তারাও আমাকে 6289858577 এই নাম্বারে যোগাযোগ করুন। আমি চাইবো এই এপিসোডে তোমরা প্রচুর শেয়ার করো, প্রচুর কমেন্ট করো, প্রচুর মানুষের কাছে ছড়িয়ে যাক এরকম এপিসোড, কারণ এই ধরনের কথা সচরাচর সব জায়গায় হয় না। তোমরা সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে স্পিরিচুয়াল টক্সের নতুন কোনো এপিসোডে। নমস্কার, জয় মাতা।